আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো লাস্ট কক্সবাজার ট্যুরে আপনারা অনেকেই বাইকটার মাইলেজ, পারফরম্যান্স এগুলো সম্বন্ধে জানতে চাইছিলেন। তো আজকে 300 ফিট আসছিলাম, তো ভাবলাম আজকে ওই ব্লগটা বানায় ফেলি। তো সবার ফার্স্ট যেই বিষয়টা সেটা হলো অনেকের মোটামুটি একটা কোশ্চেন এরকম যে ভাই মানে 184 সিসি হর্নেট 2.0 আগের হর্নেট থেকে আসলে কতটুকু বেটার, পাওয়ার আউটপুট কীরকম, তো ওইটা হাইওয়েতে আসলে ওটার সাথে বোঝা যায় কিনা ওইরকম মানে নোটিসেবল ডিফারেন্স আছে কিনা। তো আমি যেটা বলবো এটার পাওয়ার আউটপুট আসলে অসাধারণ। আমি পুরো ট্যুরটাতে খুব ভালো পাওয়ার ডেলিভারি পাইছি, খুবই ভালো পাওয়ার ডেলিভারি পাইছি, যেটা মানে আমি ওভারঅল স্যাটিসফাইডই বলবো। যে এই বাইকটা নেওয়ার আগে আমার আসলে আরও দু একটা বাইক পছন্দের ছিল, তো আমি কম্পেয়ার করতেছিলাম। আমি চিন্তা করছিলাম N160 নেওয়া যায় কিনা, N250 নিতে চেয়েছিলাম, বাট ওইটা পরে ভাবলাম যে না, মাইলেজ কম দিবে, তো তার থেকে N160 নেওয়া যায়। তো হর্নেট 2.0 যখন বাজারে আসলো ওরা একটা ভালো প্রাইস মোটামুটি দিল, তো ভালো প্রাইস দেওয়ার কারণেই আমি চিন্তা করলাম না, হর্নেট 2.0 নেব। তা আমি ভাবতেছিলাম যে আসলে 160গুলোর সাথে এটার পারফরমেন্সের গ্যাপটা আসলে কতটুকু, মানে কীরকম বেটার পারফরমেন্স দেয়। তো পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে আমি জিনিসটা খুব ভালো পাইছি। এটার টর্ক তুলনামূলক ওগুলোর থেকে ভালো হওয়ার কারণে 0 to 60, 0 to 100 এমনিতেও ভালো পাওয়া যায়, যদিও আমি আসলে ওমনে টানি নেই। তবে যখন আমার দরকার পড়ছে ওভারটেক করার জন্য বা অন্য যে কোনো সময়ে যে আমি একটু করব, স্পিড আপ করব, খুব ভালো রেসপন্স এটা দেয়। ঠিক আছে, সো ওই দিক থেকে আমি মানে কোনো কমপ্লেনই নেই, আমার একদমই কোনো কমপ্লেন নেই। তারপরে আরেকটা বিষয় হলো আপনার কমফোর্টের যে বিষয়টা আসে, তো সেই জায়গায় আপনার সিটিং পজিশনের কথা যদি বলি, বাইকটার সিটিং পজিশন আমার খুবই পছন্দ হয়েছে। মানে সিটিং পজিশনটা খুবই ভালো, যার কারণে ব্যাক পেইন বলতে যে জিনিসটা আছে, আমার এমনিতেও ব্যাক পেইন আছে, বাট আমি ব্যাক পেইনটা আসলে ওরকমভাবে ফিল করিনি। পুরো ট্যুরে আমি ব্যাক পেইনটা ওরকমভাবে ফিল করিনি। সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল, বৈশা খুবই মজা, চালায় খুবই মজা। আর আরেকটা জিনিস হলো এই জায়গায় একটা নেগেটিভ সাইড আছে, সেটা হলো সিটের কুশনিং আসলে খুব একটা ভালো না। সিটের কুশনিং আর একটু ভালো করতে পারতো। কুশনিং খারাপ হওয়ার কারণে সিটটা একটু হার্ড, তো যার কারণে আপনি বেশিক্ষণ বসে থাকলে আপনার মানে মাংস পেশিতে যে ব্যথা করবে সেটা একবারে স্বাভাবিকভাবে বলা যায়। এই যে ছাত্রীগুলা মানে এরা একটা ওটি দিবে, ঠিক আছে, তো টানতে মন চায় তুই টান, মানে একবারে ক্লোজ কল একটা দিয়ে গেল, মানে কোনো মানে আছে এগুলার? যাই হোক, তো আপনার সিটের কমফোর্টটা একটু মানে কমে আমি বলবো। কুশনিং আর একটু ভালো এরা দিতেই পারতো। এটা যেহেতু একটা বলা যায় যে কমিউটারই বলা যায়, অনেকটা সেমি কমিউটারই বলা যায়। সো সেই ক্ষেত্রে সিটের কুশনিংটা আর একটু ভালো হইতে পারতো। তবে খুব একটা যে আমার সমস্যা হয়েছে তা না, সিটিং পজিশনটা খুব ভালো হওয়ার কারণে মোটামুটি কমফোর্টেবলি আমরা রাইড করতে পারছিলাম। গিয়ার ফাঁসার প্রবলেমটা নিয়ে অনেকেই কোশ্চেন করছেন আমাকে যে গিয়ার ফাঁসার প্রবলেমটা এখনও আছে কিনা। তো বাইক যখন প্রথম নেই, শুরুর দিকে গিয়ার ফাঁসার প্রবলেমটা ভালোই ছিল। ফার্স্ট সার্ভিস করানোর পরে কিছুটা কমছে, তারপরেও মোটামুটি ভালোই ছিল। আমি কক্সবাজার ট্যুরে রওনা দেওয়ার আগে তখন খুব সম্ভবত আমার 840 কিলোর মতো চলা বাইক। আমি তখন একটা শেলের 10W30 ফুল সিনথেটিক, যেটার নাম ফুয়েল সেভ, ওই ইঞ্জিন অয়েলটা দেই আর কি। ওই ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে মোটামুটি আমার গিয়ার ফাঁসার প্রবলেমটা মানে অনেকটাই চলে গেছে। এখনও যে ফাঁসে না তা না, তবে অ্যামাউন্টটা খুবই কম, আগের মতো এই জিনিসটা এখন আর নাই। আর যতটুকু জানি যে হোন্ডার অনেক বাইকই, আমার এই ভিডিওতেও অনেকে কমেন্ট করছেন যে তাদের বাইকেও এরকম পাইছে, হোন্ডা লিভো বা এক্সব্লেড। আমার ফ্রেন্ডেরও এক্সব্লেড ছিল, তো তার বাইকেও এরকম প্রায়, তার ভাষ্য অনুযায়ী সে 5000 কিলো পর্যন্ত গিয়ার ফাঁসার প্রবলেমটা পাইছে। তো তারপরে ওটা পুরোপুরি চলে গেছে। আমার এটাও এখন অলমোস্ট, এই যে বাইক অলমোস্ট 1999 কিলো, মানে অলমোস্ট 2000 কিলো হয়ে গেছে। তো গিয়ার ফাঁসার প্রবলেমটা এখন অনেকটাই কমে গেছে। আমি আশা করি যে কিছুদিনের মধ্যে মানে পুরোপুরি এটা একদম চলে যাবে। এখন অলমোস্ট নাই বলতে গেলেই চলে, তারপরে মাঝে মধ্যে হয় আর। তো আরেকটা বিষয় হলো যেটা মাইলেজ। তো মাইলেজ আমি যখন প্রথম বাইকটা কিনি, ওটা ফুল ট্যাঙ্কি করার পরে আমার মাইলেজ আসছিল আপনার 37। তো 37 মাইলেজ পাই আমি মোটামুটি বলা যায় একটু হতাশ হয়েছিলাম যে 37 তো পাওয়ার কথা না। তো এই ইঞ্জিনটা এমনিতেও মানে এফিসিয়েন্ট, আর যতটুকু ইন্ডিয়াতে যে রিভিউ দেখছি সবাই বলছে মাইলেজ ভালো, আর স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছেও মনে হয়েছে যে মাইলেজটা আর একটু ভালো হওয়ার কথা। তো প্রথমবারে 37 মাইলেজ পাই আমি আসলে একটু হতাশ হয়েছিলাম। তারপরে আপনার যখন প্রথম ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরে আমি সেকেন্ড টাইম মাইলেজ পাই 43.7 অথবা 9, মানে 44 মাইলেজ আমি পাই। তো তারপরে যখন কক্সবাজার ট্যুরে আমরা
ট্রাস্ট থেকে তেল নিয়েছিলাম, বাইক ফুল ট্যাঙ্ক করছিলাম। তো কক্সবাজার ট্যুরে আমার প্রথম ঢাকা টু কক্সবাজার যাইতে 420 কিলোতে আমি দেখলাম আমার মাইলেজ আসছে 45.5, যেটা আমি আমার গত ভিডিওতেও বলছি। আর ওভারঅল যদি আমি ট্যুরের হিসাব করি, ওভারঅল ট্যুরে আমার টোটাল মাইলেজ আসছিল 44.7, যেটা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো মাইলেজ আমি মনে করি। ঠিক আছে, অনেকেই ক্লেম করছে যে না হাইওয়েতে ভাই আমি 50 পাইছি, হ্যান ত্যান হাবি যাবি। ভাই আমার আসলে 108 সিসির একটা বাইকে আমার 50 মাইলেজের দরকার নাই। এই বাইকটার পারফরমেন্স খুবই ভালো, পারফরমেন্স ওরিয়েন্টেড একটা বাইকে আমার 50 আমি খুঁজতেও যাবো না। আমি যেটা পাইছি 44, মানে 44.7 আমার এক্সপেকটেশনের থেকেও ওই বেটার। আমি ভাবছিলাম হয়তো আমি যদি 40 পাই, 40 পেলে এটা আমার জন্য এনাফ, বাট আমি অলমোস্ট 45 পাইছি। আর যেহেতু বাইক তখনও বলা যায় যে মানে নতুনই ছিল, ইঞ্জিন আর একটু ফ্রি হলে আস্তে আস্তে মাইলেজ আর একটু বাড়বে আমি আশা করি। তো ওই দিক দিয়ে আমি একবারেই স্যাটিসফাইড বলতে পারেন। তো আপনারা আমার চ্যানেলে আমার যারা ভিডিও দেখছেন, যারা কমেন্ট করছেন বিভিন্ন বিষয় নিয়ে, তাদেরকে আমি মানে অনেকেই এর মধ্যে কনফিউজ ছিল যে ভাই আসলে বাইকটা কিনবো কি না, আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি ভাই মানে এটা নিজের থেকে বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি যে আপনি যদি 3 লাখ টাকার নিচে এখন কোনো বাইক বাজারে নিতে যান, 3 লাখ টাকার নিচে একবারে সেরা চয়েস আপনার কাছে হর্নেট 2.0। আপনি অন্যান্য কম্পিটিশনের কথা বলতে পারেন, যেগুলো কম্পিটিশন হবে আপনার জিক্সার এফআই এবিএস, ঠিক আছে, যেটার দাম 2,80,000 টাকা। আমার কাছে কোনো দিক দিয়ে ওটা ভ্যালু ফর মানি লাগে না। ওটার দাম যদি 2,60,000 টাকার মতো হইতো তাইলে ঠিক আছে, বাট ওটার দাম আসলে আমি মনে করি 20-25 হাজার টাকা বেশি। N160 কম্পিটিশন হিসাবে আছে, ঠিক আছে, বাট ওগুলো আসলে লোয়ার সেগমেন্ট, কিছুটা হলেও লোয়ার সেগমেন্ট। সো এটার সাথে পারফরমেন্সে ওগুলো আসলে আসে না, তো ওগুলো থেকে এটা বেটার চয়েস। তো আপনার যদি বাজেট থাকে 3 লাখ, বা আপনি যদি চান যে না হর্নেট বাইকটা আমি কিনবো, হর্নেট 2.0টা, আমি ভাইয়া কনফিডেন্টলি বলবো যে আপনারা মানে নিতে পারেন বাইকটা খুবই ফান টু রাইড একটা বাইক। এর আগে আমার সবচেয়ে পছন্দের বাইক স্ট্রিট বাইক বলা যায় যে জিক্সার ছিল, কারণ জিক্সার বাইকটা মানে খুবই ফান টু রাইড একটা বাইক, চালাইতে খুব মজা। আসলে এটা কেউই আমার মনে হয় না কেউ ডিনাই করতে পারবে যে না জিক্সার চালায় ভাই আমি মজা পাইনি, এটা কেউ বলতে পারবে না ভাই। আমারও খুব পছন্দের বাইক ছিল, বাট এই বাইকটা চালানোর পরে দেখলাম ওই জিনিসটা অলমোস্ট কাছাকাছি লেভেলেরই। এটাও খুবই ফান টু রাইড একটা বাইক, তো চালায় আপনি খুব মজা পাবেন। আর ব্রেকিং কন্ট্রোলও আচ্ছা, ট্যুরে আমার কয়েক জায়গায় আপনার ইমার্জেন্সি ব্রেকিংও করা লাগছে, ঠিক আছে, ইমার্জেন্সি ব্রেকিংও কয়েক জায়গায় আমি করছি, বাট মানে খুবই ভালো রেসপন্স ব্রেকটা থেকে পাইছি। সামনের চাকা আসলে 110 সেকশন হওয়ার কারণে ব্রেকিং কনফিডেন্সটা একটু বেড়ে যায়। আরেকটা বিষয় হলো আপনার কর্নারিং যে ক্যাপাবিলিটি, বাইকটার কর্নারিং ক্যাপাবিলিটি অসাধারণ ভাই। অনেকটুকু কাত হওয়ার পরেও আমার কখনো ফিল হয় নাই যে না মানে বাইক হয়তো পড়ে যাচ্ছে বা কনফিডেন্স ল্যাক হয়নি, ঠিক আছে। সো ওই দিক দিয়ে আমি এটাকে মানে খুবই আগায় রাখবো। সো ওভারঅল বাইকটার পারফরমেন্স খুবই ভালো ছিল। পুরা ট্যুরটা আমি এই বাইকটা নিয়ে আসলে অনেক বেশি এনজয় করছি। সো আমার যারা আমার ভিউয়ার্স যারা আছেন, তারা যারাই আমার থেকে সাজেশন চাইছেন বা যারাই জানতে চান যে না এই বাইকটা কি কিনবো কিনা, আমি কনফিডেন্টলি আপনাদেরকে এই কথাই বলবো যে বাইকটা আপনারা ভাই 3 লাখ টাকা যদি বাজেট হয় আপনারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন। সো আজকের ভিডিওটা আসলে এই জন্যই ছিল। এখন এই পাশে লাইটও নাই, অন্ধকার হয়ে গেছে, আর আমি অলমোস্ট আমার গন্তব্যের কাছে চলেও আসছি, আর ভিডিও টপিক নিয়ে কথা বলাও শেষ। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে, অন্য কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি কমেন্টে অথবা নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কোশ্চেন বা সেই সমস্যাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।